কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত সাদাবালির সৈকত তথা কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে আজ আমরা চলে এসেছি সাগরকন্যা কুয়াকাটায়। কুয়াকাটার অন্যতম প্রধান আকর্ষণ হলো সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ দৃশ্য। এখানে আপনি একসাথে পূর্ব ও পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। সমুদ্রপ্রেমী পর্যটকদের কাছে কক্সবাজারের পর যে সমুদ্র সৈকতটি পছন্দের তালিকায় একদম শীর্ষে থাকে তারই নাম কুয়াকাটা। ঢাকা থেকে কুয়াকাটা যাত্রায় প্রায় 6 থেকে 7 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা সম্ভব, যা তুলনামূলকভাবে কম খরচে এবং স্বাচ্ছন্দ্যে করা যায়। এই ভ্রমণে আপনি দেখবেন কুয়াকাটা সমুদ্র বিলাসের এক অসাধারণ অভিজ্ঞতা। আরও জানব ভ্রমণের সময় কোন বিষয়গুলো এড়িয়ে চললে আপনি থাকতে পারবেন ঝামেলামুক্ত। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এটি আমাদের কুয়াকাটা ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। ঢাকা থেকে কুয়াকাটা রোডে হানিফ, শ্যামলী, সাকুরা আরও বেশ কয়েকটি বাস নিয়মিত চলাচল করে। নন এসি বাসের ভাড়া সাধারণত 750 থেকে 1000 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া পড়ে 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। আমরা আজ নন এসি বাসেই যাত্রা শুরু করেছি, যাতে বাজেটের মধ্যে পুরো ট্রিপটা করা যায়। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 280 কিলোমিটার। রাতে রওনা দিলে ভোর হওয়ার আগেই পৌঁছে যাওয়া যায়। আর সকালে পৌঁছানোর সব থেকে বড় সুবিধা হলো দিনের পুরোটা সময় ঘোরার জন্য পাওয়া যায়। অবশেষে ভোর 4:50 আমরা পৌঁছে যাই কুয়াকাটা জিরো পয়েন্টে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হওয়ার কথা। আমরা যেহেতু মোট 7 জন ছিলাম, তাই সবাই মিলে একটা ভ্যান ঠিক করে নিই। পশ্চিম পাশে সব স্পট একসাথে দেখার জন্য ভ্যানটাই সবচেয়ে ভালো অপশন। এই রুটে আমাদের ঘোরার জায়গাগুলোর মধ্যে ছিল কাওয়ার চর, ঝাউবন, লাল কাঁকড়ার চর, রাখাইনপল্লী, কুয়াকাটার মিষ্টি পানির কুয়া আর ঐতিহাসিক বৌদ্ধবিহার। সব মিলে আমাদের জনপ্রতি ভাড়া পড়ে 150 টাকা। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য কাওয়ার চরের দিকে। এই জায়গাটা কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় 11 কিলোমিটার দূরে। কিছুক্ষণ চলার পরই আমরা পৌঁছে যাই কাওয়ার চরে। দূর থেকে চোখে পড়ে আকাশের গায়ে সূর্যটা ধীরে ধীরে উকি দিচ্ছে। পুরোটা এখনো ওঠেনি, কিন্তু আলোটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াই। আর আমাদের আগে এখানে ছোট ছোট দলে অনেক মানুষ ভিড় জমিয়েছে। সবাই যেন একই অপেক্ষায়, সূর্যোদয়ের সেই একটিমাত্র মুহূর্তের জন্য। ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস আর লালচে আকাশ, এই দৃশ্যটা কাওয়াচরের সবচেয়ে বড় সৌন্দর্য। ধীরে ধীরে সেই মুহূর্তটা এসে যায়। সমুদ্রের ওপাশ থেকে সূর্যটা পুরোপুরি উঠে আসে। লালচে আকাশটা মুহূর্তেই সোনালি রঙে ভরে যায়। ঢেউয়ের ওপর আলো পড়তেই মনে হয় সমুদ্রটা যেন জ্বলছে। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ চুপ করে যায়। কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্যটা মনে ধরে রাখে। আমাদের সবার মুখে তখন একটাই অনুভূতি, এত দূরে কষ্ট করে আসা সার্থক। এরপর আমাদের যাওয়ার কথা ছিল লাল কাঁকড়ার চরে, কিন্তু সকালবেলা হওয়ার কারণে এখানে সাধারণত লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় না। এই কাঁকড়াগুলো মূলত দুপুরের দিকে চরে দৌড়াদৌড়ি করে। সকালবেলা তারা বেশিরভাগ সময়ই গর্তের ভেতরে থাকে। তাই সময় নষ্ট না করে আমরা সিদ্ধান্ত নিই এখনই ঝাউবনের দিকে এগিয়ে যাব। কারণ সকালবেলা ঝাউবন একেবারে আলাদা। শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর ক্যামেরার জন্য পারফেক্ট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। লাল কাঁকড়ার চর থেকে একটু হেঁটে সামনে গেলেই চোখে পড়বে ঝাউবন। আমরা ধীরে ধীরে ঝাউবনের ভিতরে প্রবেশ করি। চারপাশে সবুজ ঝাউ গাছ, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া সকালের আলো আর হালকা সমুদ্রের বাতাস। এই জায়গাটায় দাঁড়ালে আলাদা একটা ন্যাচারাল অনুভূতি পাওয়া যায়। একদিকে সমুদ্র, আরেকদিকে ঝাউবন, দুটো মিলিয়ে এটা একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলি, ভিডিও করি আর প্রকৃতির সাথে একটু সময় কাটাই। ঝাউবনের ভেতর থেকে হেঁটে হেঁটে বের হয়ে আমরা পৌঁছে যাই বাইরের রাস্তার দিকে। রাস্তার ধারে চোখে পড়ে অনেক মানুষ জড়ো হয়ে আছে। রাস্তার পাশে সাজানো আছে হোটেলের বড় বড় টেবিল, আর সেখানে বড় বড় সাইজের ইলিশ মাছ। সকালে এই সুন্দর মুহূর্তে কাস্টমারদের সামনে লাইভ ইলিশ মাছ ভেজে পরিবেশন করছে হোটেল সাগরকন্যা। এবার আমরা রওনা দিই পরবর্তী স্পটের জন্য, রাখাইনপল্লী এবং কুয়াকাটার মিষ্টি পানির কুয়া দেখার উদ্দেশ্যে। রাস্তা ধরে চলতে চলতে আমাদের চোখে পড়ে গ্রামের সুন্দর পরিবেশ, সবুজ মাঠ আর সরু গ্রামীণ রাস্তা। এখানকার দৃশ্য একদম শান্তিময়। আমরা প্রবেশ করি রাখাইনপল্লীতে। বড় গেট দিয়ে ভেতরে ঢুকেই চোখে পড়ে অসংখ্য মানুষ।
লোকজনের ভিড়ে যেন এক একটা ছোট্ট শহর জমে গিয়েছে। ধীরে ধীরে ভিড়ের মধ্যে এগিয়ে যাই এবং দেখতে পাই রাখাইন জাদুঘর। জাদুঘরে প্রবেশের জন্য প্রতিজনকে 20 টাকার টিকিট দিতে হয়। ভিতরে প্রবেশ করে চোখে পড়ে নানান ধরনের ঐতিহাসিক সংগ্রহ, পুরনো ধ্যানের যন্ত্র, রাখাইন পল্লীর পুরনো ব্যবহার্য জিনিসপত্র। জাদুঘরের পাশে আছে বৌদ্ধবিহার। বিহারের ভিতরে বড় একটি বৌদ্ধ মূর্তি দাঁড়িয়ে আছে। এই মূর্তিটি অষ্টধাতু দিয়ে তৈরি। ধ্যানমগ্ন অবস্থায় চোখ বন্ধ করে শান্তির প্রতীক নিয়ে বসে আছে। লোকমুখে বলা হয় এটা বাংলাদেশের অন্যতম বড় বৌদ্ধ মূর্তি। দর্শকরা দূর দূরান্ত থেকে দেখতে আসে এই মূর্তিটি। এই বিহার এবং মূর্তির পেছনে আছে রাখাইন সম্প্রদায়ের প্রাচীন ইতিহাস। তারা এখানে এসে তাদের ধর্ম পালন করেছেন। এখান থেকে বের হয়ে সামান্য হেঁটে গেলে চোখে পড়ে পুরনো বটগাছ। বটগাছের পেছনে আছে কুয়াকাটার মিষ্টি পানির কুয়া। এই কুয়া শতাব্দীর বেশি পুরনো। স্থানীয়দের কথায় কুয়াকাটার মানুষ ভয়েচার এখানে পানি সংগ্রহ করত। এখনও কিছু অংশের পরিষ্কার মিষ্টি পানি পাওয়া যায়, যা সমুদ্রের লবণ থেকে একদম আলাদা, এক প্রকার প্রাকৃতিক রিফ্রেশমেন্ট। আরও একটু ভিতরের দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাই রাখাইন ভাষা কেন্দ্র। এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে 2008 খ্রিস্টাব্দে রাখাইন সম্প্রদায়ে ভাষা ও সাংস্কৃতিক টিকিয়ে রাখার উদ্দেশ্যে। এর সামনেই চোখে পড়ে একটি ড্রাগন আকৃতির টব, তবে এখন এটি রং করা নেই। আরও একটু সামনে এগোতেই দেখা যায় দুটি সন্ন্যাসীর মূর্তি, শান্ত মুখব্যয়ী, ধ্যানমগ্ন ভঙ্গি। জাদুঘর থেকে বের হয়ে সামনের দিকে একটু এগোতেই চোখে পড়ে ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়ার রাখাইন তাঁতপল্লী। ভেতরে ঢুকেই মনে হয় যেন আলাদা এক জগতে চলে এসেছি। এখানে রয়েছে বিশাল একটি বাজার। বাজার জুড়ে সাজানো রাখাইন নারীদের হাতের তৈরি কাপড়, শাড়ি আর পোশাক। প্রতিটি কাপড়েই লুকিয়ে আছে তাদের পরিশ্রম আর সাংস্কৃতিক ছাপ। পুরো বাজারটাই ঘুরে দেখলাম, কিন্তু পকেটে টাকা না থাকায় কিছুই কেনা হলো না। তবুও চোখ ভরে দেখার আনন্দটাই ছিল আলাদা। বাজার ঘোরা শেষ করে আমরা গেলাম রাখাইনদের তাঁত কারখানায়। সেখানে ক্যামেরায় ধরে রাখলাম কিভাবে তারা হাতে তাঁত চালিয়ে কাপড় তৈরি করে। একটা একটা সুতো জুড়ে কিভাবে জন্ম নেয় একটা পূর্ণ শাড়ি। এই রাখাইন পল্লীর ইতিহাস বহু বছর পুরনো। সমুদ্রের কাছেই তাদের বসবাস। নিজস্ব ভাষা, পোশাক আর জীবনযাত্রা নিয়ে তারা আজও আলাদা পরিচয় ধরে রেখেছে। সহজ জীবন, পরিশ্রম আর ঐতিহ্য, এই তিনটাই তাদের জীবনের গল্প। পশ্চিম দিকে সবকিছু দেখা শেষ। আমরা আবার ফিরে আসি কুয়াকাটার 0 পয়েন্টের দিকে। এ পর্যন্ত আপনারা দেখলেন কুয়াকাটার ভ্রমণের প্রথম পর্ব। এই পর্বে আমরা ঘুরে দেখিয়েছি কুয়াকাটার পশ্চিম পাশের প্রায় সব দর্শনীয় স্পট এবং সেখানকার সুন্দর কিছু মুহূর্ত। আর দ্বিতীয় পর্বে থাকছে কুয়াকাটা পূর্ব পাশের আরও দারুণ সব স্পট, সমুদ্রের অসাধারণ দৃশ্য, আরও অনেক ভ্রমণ অভিজ্ঞতা। তাই দ্বিতীয় পর্বটি মিস করবেন না। স্ক্রিনে এখন যে দ্বিতীয় পর্বের ভিডিওটি দেখানো হচ্ছে, এখানে ক্লিক করলেই পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।